আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? গতদিনে আমাদের কোনো টপিকে কোনো প্রবলেম আছে কিনা বা আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা ঝটপট একটু কমেন্টস করে জানাও। গতদিনে কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট জানাও। হ্যাঁ, আমরা এখনই ক্লাস শুরু করব। নুসাইবা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গতদিন কোনো প্রবলেম আছে নুসাইবা? আজকে আমরা জানবো ভর কেন্দ্র সম্পর্কে। ভর কেন্দ্র, ভর কেন্দ্র কোন ত্রিভুজের শীর্ষ ত্রয় হতে বিপরীত বাহুর মধ্য বিন্দুর সংযোগ রেখাত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে। ঠিক আছে, তাকে কি বলে বলো তো? ভর কেন্দ্র বলে। হ্যাঁ, তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, যদি বি সি এর মধ্যবিন্দু ডি, এ সি এর মধ্যবিন্দু যদি ই, এবং এ বি এর মধ্যবিন্দুটা যদি এফ হয়, তাহলে তোমরা যদি এই তিনটা বাহুকে যদি কি করে দাও, যোগ করে দাও, তাহলে তোমরা কি পেয়ে যাবা? এই যে বিন্দুটা আছে এটাকে আমরা কি বলতেছি বলো তো? ভর কেন্দ্র। কি বলতেছি? ভর কেন্দ্র। ঠিক আছে, তাহলে ভর কেন্দ্র কাকে বলে সেটা আমরা জানতে পারলাম। এখন আমাকে জানতে হবে যে ভর কেন্দ্রের সূত্রটা কি। হ্যাঁ, তাহলে ভর কেন্দ্রের সূত্রটা হচ্ছে, যদি এ বিন্দুর স্থানাঙ্ক হয় x1, y1, যদি বি বিন্দুর স্থানাঙ্ক হয় x2, y2, যদি সি বিন্দুর স্থানাঙ্ক হয় x3, y3। ঠিক আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে?
একটু ভালো করে খেয়াল করো। ডি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বের করতে চাই, তাহলে ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু বের করার সূত্রটা কি? তোমার x2 প্লাস কত বলতো x3 বাই 2 y2 প্লাস y3 বাই কত হচ্ছে বলতো 2। তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। আমরা ক্লাস 10 পড়ে এসেছি যে তোমার একটি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দ্যাট মিনস কত হচ্ছে বলতো, এই অনুপাতটা যদি 2 হয় তাহলে এই অনুপাতটা হবে 1। হ্যাঁ, তাহলে এটা কত অনুপাতে বিভক্ত হচ্ছে? 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। তাহলে আমি যদি ও বিন্দুর স্থানাঙ্কটা যদি বের করতে চাই, ডি বিন্দুর স্থানাঙ্কটা কত জানো? x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই কত হচ্ছে 2। এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ও বিন্দুর স্থানাঙ্কটা যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করবো? লক্ষ্য করো, সূত্রটা কি যেন ছিল? m1 প্লাস m2, তাই না? m1 প্লাস কত হচ্ছে বলতো? m1 প্লাস m2। তাহলে সূত্রটাকে আমরা কি লিখতে পারি? m1 x2। তাহলে m1 x2 মানে কত হচ্ছে? m1 x2 মানে কত হচ্ছে? m1 x2 মানে তোমার কত জানো? x2 প্লাস x3 বাই কত হচ্ছে 2 প্লাস কত বলতো? 1 ইন্টু x1, 1 ইন্টু x1। অনুরূপভাবে আমরা লিখতে পারি কত বলতো? 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু কত হচ্ছে বলতো? x2। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? এই 2 চলে যায়, এই 2 চলে যায়, তাহলে সব মিলাই কত হচ্ছে বলতো? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই কত হচ্ছে বলতো? 3। ঠিক আছে? বা তোমরা এটাকে লিখতে পারো তোমার ভুজ ত্রয়ের গড়, ভুজ ত্রয়ের গড়, ঠিক আছে, কোটি ত্রয়ের গড়। ওকে, ভুজ ত্রয়ের গড় কোটি ত্রয়ের গড়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। কি বললাম বলতো? ভুজ ত্রয়ের গড় কোটি ত্রয়ের গড়। হ্যাঁ, ভুজ ত্রয়ের গড় কোটি ত্রয়ের গড়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা বেশ কিছু ম্যাথ করতে পারবো। ওকে, তো চলো দেখো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, ভুজ ত্রয়ের গড় কোটি ত্রয়ের গড়, সরি, ওকে, কোটি ত্রয়ের গড়। ওকে, আমরা চলে যাব তারপরে পরবর্তী আলোচনায়। তাহলে পরবর্তী আলোচনা দেখো আমাদের এখানে কি বলেছে। একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু এত এত এবং ভর কেন্দ্র এত হলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই। কথাটা হচ্ছে কি, যে একটি ত্রিভুজের শীর্ষত্রয়, একটি ত্রিভুজের শীর্ষত্রয় ওকে, তাহলে দুইটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, অপর শীর্ষটা আমাকে বের করতে বলেছে। হ্যাঁ, তার মানে ধরে নাও এটা যদি একটা ত্রিভুজ হয়, সে এ বিন্দু মনে করো 2,7, বি বিন্দু মনে করো 6,1, সি বিন্দুটা মনে করো দেওয়া নাই, x1, বা x, y লিখি। হ্যাঁ, x, y। মধ্যমা ত্রয় অর্থাৎ তোমার ভর কেন্দ্রটা দেওয়া আছে, ভর কেন্দ্র, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। তাহলে জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো? 6, কত হচ্ছে 4, তাই কিনা? তাহলে এখন কথাটা কি লিখা যাবে? সরাসরি আমি লিখে দিই, কারণ এই টাইপসের কোয়েশ্চেনগুলো সাধারণত এমসিকিউ আসে। ঠিক আছে? তাহলে এখানে এই কথাটা লিখতে পারো যে, মনে করি
মনে করি তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক ত্রিভুজের তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক x কত বলতো y। তাহলে শর্ত মতে কি ছিল, ভুজত্রয়ের গড় কোটিত্রয়ের গড়। তাহলে ভুজত্রয় কি কি আছে, 2 যোগ 6 যোগ x বাই কত হচ্ছে 3 ইজ ইকুয়াল টু কত বলতো ভরকেন্দ্রের 6 ইজ ইকুয়াল টু মানে কি ভরকেন্দ্রের ভুজ। আর একটা কত হচ্ছে 7 + 1 + y বাই 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 4। তার মানে কত হচ্ছে 2 + 6 মানে কত 8, 8 + x ইজ ইকুয়াল টু 3 × 6 = 18 বা x ইকুয়াল টু কত হচ্ছে 10। আর এটা কত হচ্ছে বা y ইজ ইকুয়াল টু 3 × 4 = 12। তাহলে 12 মাইনাস কত হচ্ছে 8, তার মানে কত হচ্ছে 4। তার মানে অতএব তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত হচ্ছে 10, কত যেন 4, তাই কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা y ইজ ইকুয়াল টু 4। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, চলে যাব আমরা নেক্সট আলোচনায়। নেক্সট আলোচনা কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। এই টাইপসের ম্যাথ এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই একটু ভালো করে নজর দিবা। ২ নম্বর ম্যাথে কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এবং এত, যদি এর ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে দেখাও যে t1 + t2 + t3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 0। তার মানে দেওয়া আছে একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক কত হচ্ছে a t1 এর উপর স্কয়ার, 2a t1, ওকে, a t2 এর উপর স্কয়ার, 2a t2 এবং a t3 এর উপর স্কয়ার, 2a t3। ঠিক আছে, বলছে ভর কেন্দ্র x অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে ত্রিভুজটির ভর কেন্দ্র, অতএব ত্রিভুজটির ভর কেন্দ্র কত যেন a t1 এর উপর স্কয়ার প্লাস a t2 এর উপর স্কয়ার প্লাস a t3 এর উপর স্কয়ার বাই 3, 2a t1 + 2a t2 + 2a t3
বাই কত হচ্ছে 3, তাই কিনা? তাহলে এখন বলছে এই ভর কেন্দ্রটা আমার এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে অবশ্যই তার কোটি কি হবে? 0 হবে। তাহলে শর্ত মতে কত হচ্ছে বল? 281 প্লাস 282 প্লাস 283 বাই কত হচ্ছে 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0, বা কত হচ্ছে 2, এটাকে কমন নিলে t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0, বা কত হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। ঠিক আছে, কমনতে লিখতে বলতে নাকি? তবে দেখাও যে হ্যাঁ দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো। হ্যাঁ, চলে যাব তারপরে গল্পে। তারপরটা আমাদেরকে কি বলছে? ওকে, এবিসি ত্রিভুজের শীর্ষদ্বয় এ বি এবং সি দেওয়া আছে এত। বলছে ত্রিভুজের ভর কেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমান দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, তাহলে হিসাব সহজ। তাহলে ক্যালকুলেশন তোমরা করবা, আমি শুধু একটু ধরাই দিই। তাহলে এখানে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে জি। ধরে নাও এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, এ বি সি, এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক তারা বলছে 10,20, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 20,30, সি বিন্দুর স্থানাঙ্ক বলছে 30,10। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র জি। তাহলে আমরা একটা ভর কেন্দ্র অঙ্কন করে ফেলি। এটা হচ্ছে মনে করো যে ভর কেন্দ্র, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ডি হচ্ছে মধ্যমা, ঠিক আছে। তাহলে জিডি মধ্যমা দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে বলো তো এখানে জি এর স্থানাঙ্কটা কত হবে? তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত হচ্ছে? জি ইজ ইকুয়াল টু কত বলতো? 10 যোগ 20 যোগ 30 বাই 3, 20 যোগ 30 যোগ 10 বাই 3, তার মানে কত হচ্ছে 60 ভাগ 3, তার মানে কত হচ্ছে 20,20। তাহলে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, ওকে, তাহলে আমাকে বলছে যে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র জি, জিবিসি ত্রিভুজের জিটি মধ্যমা। তাহলে হিসাব মতে তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? জিটি মধ্যমা মানে কি? ডি অবশ্যই বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কথাটা কি লিখবো? ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত পাচ্ছি? 1, তোমার কত বলতো? 20 যোগ 30 ভাগ 2, 30 যোগ 10 ভাগ 2, তার মানে কত হচ্ছে বলতো? তোমার 50, তার মানে 25, কত হচ্ছে 20 যোগ 30 যোগ 10 40, তার মানে কত হচ্ছে এটা। ওকে, তাহলে এখন জিডি মধ্যমা দৈর্ঘ্যটা কি হবে? অতএব জিডি ইজ ইকুয়াল টু কিছু বলে দেওয়া উচিত। 25 মাইনাস কত বলতো? 20 এর উপর স্কোয়ার প্লাস 20 মাইনাস 20 এর উপর স্কোয়ার। হ্যাঁ, কি হয় লিখে দিও। ওকে, হোয়াট দিয়ে রাখলাম আমি। কোনো কথা আছে কিনা? চলে যাব তারপরের গল্পে। ওকে, তাহলে সি হয়ে গেল।
ডি নম্বরে কি বলছে, এবিসি ত্রিভুজের বিসিসি এ বিবাহ মধ্যবিন্দু এত এত হলে এবিসি শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে চলো এটাকে কিভাবে সলভ করা যায়। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো, যে এবিসি ত্রিভুজের বিসিসি এবং এ বিবাহ মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত। আগে তোমার শর্টকাটটা শিখে রাখো, তারপরে তোমাদেরকে মানে ডিটেলসে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখে দিচ্ছি। ওকে, তাহলে এটার শর্টকাটটা কি হবে লক্ষ্য করো। এটা হচ্ছে শর্টকাট, হ্যাঁ শর্টকাট। তাহলে এটা ধরে নাও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে, তাহলে তাহলে বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, ডি বিন্দুর স্থানাঙ্ক 2,4। ওকে, ই বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 5,0। এফ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 4,-2। ঠিক আছে, ডিই কি বলতো এফ। তাহলে যদি সেটা হয় তাহলে আমার এ বি সি এর স্থানাঙ্ক কত হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই কথাটাকে কিন্তু এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে, যে এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ একটা সামান্তরিক হয়ে যাচ্ছে না, দেখো। কারণ যেহেতু এটা মধ্যবিন্দু তার মানে এই দুটো সমান, যেহেতু এটা মধ্যবিন্দু তার মানে কি বলতো, এটা সমান, তার মানে এটাই কিন্তু ওয়ান কাইন্ডস অফ সামান্তরিক রম্বসের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি তুমি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবা। ঠিক আছে, কিভাবে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবা, সূত্রটা হচ্ছে কি বলতো, কাছের বিন্দু যোগফল মাইনাস দূরের বিন্দু, মানে কাছের বিন্দুর ভুজদ্বয়ের যোগফল মাইনাস দূরের বিন্দুর ভুজ, কাছের বিন্দুর কি বলতো কুটিদ্বয়ের যোগফল মাইনাস দূরের বিন্দুর কুটি। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলে, এই বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি বের করতে চাও তাহলে এই বিন্দুর কাছে কি কি আছে, ইএফ। তাহলে ইএফ এর ক্ষেত্রে তোমার কত হচ্ছে বলতো, কাছের বিন্দুর ভুজদ্বয়ের যোগফল মানে 4 + 5, তাহলে 4 + 5 মাইনাস দূরের বিন্দুর ভুজ তার মানে কত 2, কমা এটা কত হচ্ছে বলতো -2 + 0 কত হচ্ছে বলো, এটা যে এটা 4 আছে তার মানে কত হচ্ছে মাইনাস কত বলতো 4। তাহলে তুমি এখান থেকে লিখতে পারতেছো কত হচ্ছে বলতো, যে 4 আর 5 কত 9, 9 থেকে -2 গেলে কত হচ্ছে 7, 7 কমা কত হচ্ছে বলতো -6, 7 কমা কত হচ্ছে বলতো -6। অনুরূপভাবে তুমি এই যে এটাটা বের করতে পারো, কি বলতো বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারো। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কাছের বিন্দু দুটো কত হচ্ছে ডিএফ, দূরের বিন্দু কত হচ্ছে ই। তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্কটা কত হবে দেখো, 2 যোগ কত হচ্ছে বলতো 4 মাইনাস কত বলতো 5 কমা তারপরে কত হচ্ছে 4 যোগ কত বলতো -2 মাইনাস কত হচ্ছে 0। তাহলে ক্যালকুলেশন করো তো, তোমার 6 থেকে 5 গেলে 1 কত হচ্ছে বলতো, 4 থেকে 2 গেলে কত হচ্ছে 2, তার মানে কত হচ্ছে 1,2। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। অনুরূপভাবে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে হিসাব করো। তাহলে সি বিন্দুর কাছে কোন কোন বিন্দু আছে, ই ডি আছে ই আছে। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে কত হচ্ছে বলতো, যে 2 যোগ কত বলতো 5 মাইনাস কত বলতো 4 কমা কত হচ্ছে 4 যোগ কত হচ্ছে 0 মাইনাস প্লাস কত হচ্ছে 2। তাহলে এখান থেকে তুমি হিসাব করো, 7 7 থেকে 4 গেলে 3 কত হচ্ছে 6। তার মানে কি হচ্ছে বলতো, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সূত্রটা তোমার খাটবে, তুমি মানে যে কোনো চতুর্ভুজ তো না, তোমার ধরো যে রম্বস, রম্বস তারপরে কত হচ্ছে বলতো রম্বস, তারপরে তোমার বর্গ, সামান্তরিক, সামান্তরিক ঠিক আছে কমা কত হচ্ছে বলতো আয়ত, আয়ত ঠিক আছে। এগুলোর জন্য মানে এটা চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তুমি সূত্রটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, তাহলে সূত্রটা কি বলা হইলো বলতো, যে কোনো চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে কয়টার সূত্রটা কি,
তাহলে কাছে কাছে বিন্দু বিন্দু দ্বয়ের দ্বয়ের কি বলতো ভুজদ্বয়ের যোগফল, কাছের বিন্দু, আচ্ছা কাছের বিন্দু দ্বয়ের দ্বয়ের ভুজদ্বয়ের যোগফল, ভুজ দ্বয়ের যোগফল মাইনাস মাইনাস দূরের বিন্দুর ভুজ, দূরের বিন্দুর ভুজ, কমা কি বলতো কাছের বিন্দু দ্বয়ের কি বলতো কোটি দ্বয়ের কোটি দ্বয়ের যোগফল মাইনাস দূরের বিন্দুর কোটি মাইনাস দূরের বিন্দুর কোটি। ওকে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, অনেক ক্ষেত্রে আসে। তাহলে এটা ছিল আমাদের শর্টকাট। তাহলে আমরা মানে ডিটেলসে যদি এই ম্যাথটা করতে চাই তাহলে আমরা কিভাবে সলভ করব। ওকে, তাহলে চলো সেটা আমরা জেনে আসি। তাহলে আমরা ডিটেলসে যদি করতে চাই তাহলে এটা আমরা কিভাবে সলভ করব একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, তাহলে ওকে আচ্ছা, তাহলে লিখে ফেলো। মনে করি এ কমা বি কমা সি বিন্দু ত্রয়ের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক এ x1, y1 যথাক্রমে, ঠিক আছে, বি x2, y2, সি x3, y3, এটা আমরা ধরে নিই। ওকে, কি বলতো, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে দেখো, দেওয়া আছে বিসি, সিএ এবং এবি এর মধ্য বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক D2,4, E5,0 এবং F4,-2। তার মানে যদি একটা চিত্র আমরা ড্র করি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এই বিন্দুটা কত হচ্ছে x1, y1, বি বিন্দুটা কত হচ্ছে x2, y2, সি বিন্দুটা কত হচ্ছে x3, y3। এটার মাঝামাঝি বিন্দুটা হচ্ছে কত বলতো ডি, যেটা কত 2,4, এটা কত বলতো ই, যেটা কত হচ্ছে 5,0, এটা কত বলতো এফ, যেটা 4,-2। ওকে, তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে দেখো, খেয়াল করে আমরা কি লিখতে পারি যে শর্ত মতে তোমার এ বি এর মধ্যবিন্দু যদি এফ হয় তাহলে তুমি কি লিখতে পারবা, x1 প্লাস x2 বাই 2 ইজ ইকুয়াল টু কত 4, বা কত হচ্ছে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 8, রাইট। অনুরূপভাবে এই দুটোর ক্ষেত্রে কি লিখতে পারবা, অনুরূপভাবে এই দুটোর জন্য তুমি কি লিখতে পারবা, x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে
4, তারপরে কত বলো তো x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10, তারপর অনুরূপভাবে কত হচ্ছে বলো তো y1 প্লাস y2 বাই 2 ইজ ইকুয়াল টু -2, বা কত হচ্ছে y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু -4। ঠিক আছে, তাহলে অনুরূপ ভাবে কি লেখা যাচ্ছে বলতো যে তোমার y2 প্লাস y3 ইজ ইকুয়াল টু 8, এবং কত হচ্ছে বলতো y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাই তো হচ্ছে নাকি? এখন আবার বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, ডিইএফ এর ভর কেন্দ্র, ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র কত হচ্ছে যে তোমার কত বলতো 4 প্লাস কত হচ্ছে 2 প্লাস 4 প্লাস 5 বাই কত বলতো 3, কমা কত হচ্ছে বলতো 4 প্লাস 0 মাইনাস 2/3, তাই কিনা? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি বলতো তোমার 6 আর 5 কত হচ্ছে 11, তাহলে 11/3 কমা কত হচ্ছে 2 বাই কত বলতো 3। হ্যাঁ, এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, যেটা ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র সেটাই কিন্তু ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র কিন্তু একটাই হয়। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রটা কত হচ্ছে, আবার ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র কত হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, তাই কিনা? তাহলে দ্বিতীয় শর্ত মতে এটা ছিল কি বলতো প্রথম শর্ত মতে, তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারতেছি বলতো x1 প্লাস x2 প্লাস x3 বাই কত হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 11/3, বা কত হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু কত বলতো 11। হ্যাঁ, এবং কত হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 ইজ ইকুয়াল টু কত বলতো 2/3, বা কত হচ্ছে y1 প্লাস y2 প্লাস কত হচ্ছে y3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 2, তাই কি? তাহলে এখন যদি আমি এখানে যদি মানটা বসাই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, তাহলে এগুলোকে তোমরা সমীকরণ ধরতে পারো। এটা সমীকরণ নাম্বার কত বলতো 1, এর কত হচ্ছে 2, এর কত হচ্ছে বলতো 3, এটা কত হচ্ছে তোমার 4, এটা কত বলতো 5, এটাকে কত ধরো 6 ধরো 6, ওকে। তাহলে এটাকে সমীকরণ নাম্বার কত ধরো 7 ধরো, এটা কত হচ্ছে বলতো 8, সমীকরণ নাম্বার কত বলতো 8। ঠিক আছে, তাহলে এখন কথাটা কি হচ্ছে বলতো 7 হতে পাই, তাহলে 7 হতে কি পাবো x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 11, বা তুমি যদি এখানে x1 প্লাস x2 এর মানটা বসাও, তার মানে কত হচ্ছে বলতো 8 প্লাস x3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার 11, বা x3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো যেহেতু x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু কত বলতো 8। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে কি লিখতে পারবা, অনুরূপভাবে তুমি x2 এর মানটা বের করতে পারবা। তাহলে x2 এর মানটা কত হচ্ছে বলতো, তাহলে তুমি এই মানটা বসাই দাও, তাহলে কত হচ্ছে বলতো x2 এর মানটা হচ্ছে 1, x1 এর মানটা তুমি বসাইতে বের করতে পারবা। তাহলে x1 এর মানটা কত হচ্ছে বলতো, তুমি এই মানটা বসাইতে এই জায়গাটাতে, তার মানে কত 11 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার 7। ঠিক আছে, তারপরে কত হচ্ছে বলতো আবার কত 8 হতে পাই, আবার কত হচ্ছে বলতো তোমার 8 হতে পাই। হ্যাঁ, 8 হতে পাই,
8 হতে হতে পাই। তাহলে 8 হতে কি পাচ্ছে বলতো, যে x1 প্লাস x2 x1 প্লাস y1 প্লাস y2 y1 প্লাস y2 প্লাস y3 বাই কত হচ্ছে 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে তোমার 8 কি জানা ছিল, একটু লিখুন দরকারই নেই। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 2 নাকি। তাহলে তুমি এখন মান বসাও। ওকে, তুমি এখন মান বসাও। তাহলে কার মান বসাবা, y1 প্লাস y2 এর মানটা বসাও। তাহলে y1 প্লাস হয়ে গেল, এই যে দেখো এখানে y1 প্লাস y2 এর মানটা কত -4। তাহলে তুমি যদি এই -4টা এখানে বসায় দাও, তাহলে -4 প্লাস y3 ইজ ইকুয়াল টু 2 বা কত হচ্ছে y3 ইজ ইকুয়াল টু 6 y3 ইজ ইকুয়াল টু 6। তাহলে অনুরূপভাবে তুমি বের করতে পারবা, কত বের করতে পারবা, y2 ইজ ইকুয়াল টু কত। তাহলে তুমি এই মানটা বসাই দাও। তার মানে কত হচ্ছে, এই মানটা বসাই দিলে কত হচ্ছে 0। তাহলে 0 বসাইলে কত পাচ্ছ তুমি, y2 এর মানটা 2 পাচ্ছ নাকি। আর আরেকটা কত হচ্ছে যে y1 এর মানটা তাহলে কত হবে। তাহলে y1 এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে কত হচ্ছে বলতো, যদি তুমি 8 বসাই দাও, 8 তো এই পাশে চলে গেলে কত হচ্ছে, তার মানে কত হচ্ছে -6। তার মানে কত হচ্ছে বলতো, অতএব শীর্ষবিন্দু ত্রয়ের স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু ত্রয়ের কি বলতো স্থানাঙ্ক কত কত হচ্ছে x1 y1, তার মানে 7 কত বলতো 7 -6। ঠিক আছে, তারপরে কত হচ্ছে বলো তোমার বিটা কত হচ্ছে, বির স্থানাঙ্ক y2 x2 y2, তার মানে কত হচ্ছে 1 কত বলতো 2, এবং সি এর স্থানাঙ্ক কত হচ্ছে তোমার x3 y3, তার মানে এখান থেকে কত পাচ্ছি 3 কত বলতো 6। সুতরাং ঠিক আছে, এটাই ছিল আমাদের ঠিক আছে প্রবলেম। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, চলে যাব আমরা পরবর্তী ম্যাথে। দেখো এই নাম্বার ম্যাথটা অনেক বেশি ইজি। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। তাহলে কি বলছে ইতে, কি বলা হয়েছে ইতে, যে চিত্রে জি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র ডি বিসি এর মধ্যবিন্দু এবং ইবি কি বলতো লম্ব বিসি যদি হয়, তাহলে দেখাইতে বলছে যে বিন্দু টি এই ডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, তাহলে সেটা আমাকে দেখাইতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের করণীয় কি বলতো, জি বিন্দুর স্থানাঙ্কটা বের করা এবং ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা। ঠিক আছে, তাহলে চিত্র হতে পাই জি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো 3 + 2 + 6 বাই কত হচ্ছে 3, 5 + 1 + 3/3। দ্যাট মিনস কত হচ্ছে বলতো তোমার 5 5 আর 6 11, তাহলে 11/3 কত হচ্ছে বলতো 4 9, তোমার কত হচ্ছে 3। ঠিক আছে, এরপরে কত হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, বি সি এর মধ্যবিন্দু
এর মধ্যবিন্দু বিন্দু বিন্দু কি বলতো ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কি হচ্ছে ভালো করে খেয়াল করো। তোমার 2 + 6 বাই কত হচ্ছে 2, 1 + 3/2। ওকে, তার মানে কত হচ্ছে 2, 6, তার মানে কত 4, কত হচ্ছে 2। ওকে, তাহলে এখন আমাকে তারা বলেছে কি বলতো যে এডি রেখা যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সেটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে প্রমাণ করতে বলেছে, হ্যাঁ, বা দেখাইতে বলেছে। তাহলে আমার করণীয় কি, কারণ এটা একটা অজ্ঞাত অনুপাত, তাহলে তোমাকে অনুপাতটা ধরে নিতে হবে। তাহলে তুমি যদি অনুপাতটা ধরে নাও তাহলে কথাটা কি লিখবো, মনে করি এডি রেখা, এডি রেখা ডি বিন্দুতে, জি বিন্দুতে বিন্দুতে কত বলতে k:1 অনুপাতে, অনুপাতে কি হয়েছে, অনুপাতে অন্তর্বিভক্ত। হ্যাঁ, অন্তর্বিভক্ত হয়েছে হয়েছে। এখানে একটা কথা, তুমি ভুজ নিয়ে ক্যালকুলেশন করলেও কিন্তু তুমি অ্যান্সার মিলাতে পারবা, তুমি কোটি নিয়ে ক্যালকুলেশন করলেও কিন্তু অ্যান্সার মিলাতে পারবা। ঠিক আছে, আমি ভুজ নিয়ে করে দেখাচ্ছি, তোমরা কোটি নিয়ে করবা। হ্যাঁ, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো যে শর্ত মতে তাহলে কে প্লাস কত বলো তো 1। হ্যাঁ, তাহলে ভুজ নিয়ে কাজ করতেছে যেহেতু, তার মানে কত হচ্ছে 11 বাই কত বলো তো 3। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো সূত্রটা কি জানা ছিল, কে x2, তাহলে x2 মানে কত k × 4 প্লাস x1 মানে কত বলো তো 3। তার মানে তুমি যদি আর গুণ করো তাহলে কত পাচ্ছ, 3 এর সাথে 4 গুণ করলে 3 × 4 = 12k। ওকে, প্লাস 9 = 11k প্লাস কত হচ্ছে 11, তার মানে কত হচ্ছে k = কত বলো তো 2। তার মানে কে নিচে কিছু মানে তো মান আছে, তাহলে k:1 = 2 কত বলো তো 1। তাহলে ওরা যেটা আমাকে দেখাইতে বলেছিল খেয়াল করে দেখো, যে বলেছে দেখা হচ্ছে জি বিন্দুটি এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তার মানে কত হচ্ছে বলতো, অতএব জি বিন্দুটি বিন্দুটি কত বলতো এডি রেখাকে কত বলতো k:1 অনুপাতে, k:1 অনুপাতে কি করেছে, অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, দেখানো হলো। হ্যাঁ, দেখানো হলো। কারো কোনো কথা আছে কিনা? ওকে, তাহলে আমরা 3 শেষ করে ফেললাম, 4-এ চলে যাব। বলো 4-এর কোনটা করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, শুরুতে 4-এর এই নাম্বারটাই দেখো, তারা কি বলেছে আমাদের, এবিসিডি রম্বসের এ সি এ বিন্দু দেওয়া আছে এবং বি শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত বলছে, বি ও ডি শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে।
এবং প্রমাণ করতে হবে যে এটা কি বলতো একটা রম্বসটি বর্গ নয়, তার মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমি যদি প্রমাণটা করতে যাই তাহলে প্রথমে কাজটা হচ্ছে আমি একটু আনুপাতিক একটা চিত্র অঙ্কন করে ফেলি। এই বিন্দুর স্থানাঙ্কটা কত আছে 1,2। হ্যাঁ, তাহলে 1, কত বলতো 2, তার মানে এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক 1,2। ওকে, তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে 1, 2, 3, ওকে 4, 5, 1, 2, 3, 4, 5, 6। ওকে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত 5,6। এখন বি বিন্দুটার শীর্ষ যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, ধরে নাও এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এক্স অক্ষের উপর অবস্থিত মানে কি তার কোটি 0, রাইট? তার মানে এটা কত হচ্ছে বলতো আলফা কত বলতো 0 ধরো। তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? ধরে নাও এটা হচ্ছে ডি বিন্দু, বিটা গামা। আমরা জানি না অ্যাকচুয়ালি ডি বিন্দুটা কত, তাই আমরা ধরে নিলাম কি বলতো এটা বিটা কত বলতো গামা। ওকে, তাহলে এখন এখান থেকে আমাকে বিটা এবং বি এবং কি বলতো ডি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব? তাহলে দেওয়া আছে ABCD রম্বসের A1,2 C5,6 দুটি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। মনে করি অপর দুটি শীর্ষের স্থানাঙ্ক বিটা আলফা, 0, ডি বিটা, গামা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে আমরা যেহেতু এটা একটা রম্বস, অবশ্যই এবি এবং বিসি এই দুটো বাহুর দৈর্ঘ্যটা কি হবে বলতো সমান হবে, তাই না? তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারি, যে শর্ত মতে কত হচ্ছে বলতো, যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে কত হচ্ছে আলফা -1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কত হচ্ছে 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এর ক্ষেত্রে কত হচ্ছে বলতো আলফা -5 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কত বলতো 6 হোল স্কোয়ার। তার মানে কত হচ্ছে আলফা স্কোয়ার -2 আলফা প্লাস 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলো তোমার 10 আলফা প্লাস 25 প্লাস কত হচ্ছে 36। বা আলফা স্কোয়ার কেটে যায়, তাহলে 10 আলফাটাকে এই পাশে পার করে দাও, তার মানে কত হচ্ছে 8 আলফা, আর 25 5 ওই পাশে চলে গেলে কত হচ্ছে তোমার 20 আর 36 কত হচ্ছে 56, বা আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে আর 27টা 56, তার মানে কত হচ্ছে 7। তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 7,0। বি বিন্দুর স্থানাঙ্কটা কত 7, কত হচ্ছে বলতো 0। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করে দেখো, আমরা জানি যে রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হিসাবটা বলছো যে এ সি এর যেটা মধ্যবিন্দু, অবভিয়াসলি এসি এর যেটা মধ্যবিন্দু, অবভিয়াসলি সেটা কিন্তু বিডি এরও কি হবে বলতো মধ্যবিন্দু হবে।
ঠিক আছে, তাহলে আমার এখন কাজ কি হবে বলতো, এসি এর মধ্যবিন্দুটা বের করা। তাহলে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি এর মধ্যবিন্দুটা কত হচ্ছে বলতো, যে 1+5 কমা কত হচ্ছে 2+6 তার মানে আমরা এখান থেকে লিখতে পারতেছি 3 কমা কত হচ্ছে বলতো 4। তাহলে হিসাব মতে এই 3,4 এটা কিন্তু বিডি এরও কি হবে, মধ্যবিন্দু হবে। তাহলে আমরা কথাটা কি লিখতে পারতেছি, যে দ্বিতীয় শর্ত মতে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারতেছি, খেয়াল করে দেখো, যে আলফা প্লাস বিটা তার মানে কত 7 প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু কি বলতো, এই যে এই বিন্দুটার ভুজ, মানে কি এটা মধ্যবিন্দু সূত্র যেহেতু, তাহলে এটাকে আমরা কত লিখবো 2, এটা কত হচ্ছে বলতো 3,4, তাহলে 3,4, তাহলে এখানে কত লেখা যাবে, এটা ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, তারপরে কত হচ্ছে বলতো, অনুরূপভাবে আরেকটা কত হচ্ছে, যে তোমার বিটা 0 প্লাস গামা বাই 2 ইজ ইকুয়াল টু 4। তার মানে আমরা এখান থেকে লিখতে পারতেছি তোমার বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3 গুণ 6, 6 থেকে 7 বিয়োগ করলে কত হবে -1, আর গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার 8। তার মানে কত হচ্ছে, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে, যে তোমার -1, কত বলতো 8। ওকে, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, তারা আমাকে বলছে দেখা হচ্ছে, কে বলতে বলতো, প্রমাণ করো যে রম্বসটি বর্গ নয়। তাহলে বর্গ হওয়ার শর্ত কি বলতো, যে কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে সেটা বর্গ হবে, আর না হলে হবে না। তাহলে আমরা এখন কর্ণটা বের করবো। হ্যাঁ, তাহলে এসি এখানে কি হচ্ছে বলতো, এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্যটা কত হচ্ছে, √ হিসেব করে দেখো 5 - 1 তার মানে কত হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস কত হচ্ছে 6, তার মানে এটা হতো 4 নাকি, তার মানে কত হচ্ছে তোমার 4। হ্যাঁ, তাহলে 16 প্লাস 16 32, √32 মানে কত 4√2। তাহলে এখন আমরা বের করব বিডি এই দৈর্ঘ্যটা, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্যটা কত হচ্ছে বলতো, ইজ ইকুয়াল টু কত 7 প্লাস কত বলো তোমার, তার মানে কত হচ্ছে 8 এর উপর স্কোয়ার প্লাস আর একটা কত হচ্ছে 0 মাইনাস কত বলতো 8, তার মানে কত হচ্ছে, এটাও 8ই হচ্ছে 8 এর উপর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 8 √ কত বলতো 2। ঠিক আছে, তাহলে যদি সেটাই হয় তাহলে দেখো, যে যেহেতু এসি কর্ণ নট ইকুয়াল টু বিডি কর্ণ, অতএব কত হচ্ছে বলতো, অতএব তোমার এবিসিডি রম্বসটি বর্গ নয়। ঠিক আছে, এবিসিডি রম্বসটি কি বলতো, বর্গ নয়। ঠিক আছে, বর্গ নয়। ওকে, তাই তো হিসাব নাকি। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে এটা ক্লিয়ার কিনা একটু ভালো করে দেখো।
তাহলে এখানে এটাতে কি বলছে, বি নাম্বারটাতে একটি আয়তক্ষেত্রের কি বলছে বলতো, একটি বাহুর প্রান্ত বিন্দু 2,1 6,5 এবং কর্ণের দৈর্ঘ্য 8 একক, অপর কর্ণের প্রান্ত দ্বয় নির্ণয় করো। তাহলে সেটা আমরা কি করব, বের করব। হ্যাঁ, প্রত্যেকটা আয়তক্ষেত্রের একটি বাহুর প্রান্ত বিন্দু এত এত, তাই না? তাহলে চলো আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করে ফেলি আবার আগের মতো। কত কত আছে 2,1 1 2, তাহলে এটা কত হচ্ছে 2, তাহলে এটা কত হচ্ছে 2,1, ওকে। 6 5, তার মানে কত 1 2 3 4 5 6 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা কত হচ্ছে 6, কত বলো তো 5। তাহলে এটা বলছে যে বাহুর প্রান্ত বিন্দু। হ্যাঁ, তাহলে এটাকে আর একটু আমরা নিচে নিয়ে আসি, ওকে। তাহলে এটা যদি বাহুর প্রান্ত বিন্দু হয়, একটাকে তুমি এ ধরতে পারো, একটাকে তুমি বি ধরতে পারো, ঠিক আছে, আমি যোগ করে দিলাম। তো আমার কি হচ্ছে বলো তো, হতে পারে এটা এই পাশে একটা কি বলতো এ বি সি ডি, অথবা হইতে পারে এই পাশে কত হচ্ছে বলতো, তাহলে এটা কত হচ্ছে এ বি সি ডি, মানে দুই পাশে কিন্তু চিত্রটা হতে পারে। হ্যাঁ, তুমি এটা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবে না যে এটা কোন পাশে আছে। তাহলে আমাকে এখন এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাকে সি বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিতে হবে। ধরে নাও সি বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে বলতো আলফা কমা বিটা, আর ডি বিন্দুটির স্থানাঙ্ক গামা কমা ডেল্টা। অনুরূপভাবে কত হচ্ছে আলফা কমা বিটা, আর একটা হচ্ছে কত বলতো গামা কমা ডেল্টা, ঠিক আছে। তার এখন তারা আমাকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ওকে। তাহলে কর্ণের দৈর্ঘ্য ধরে নাও, এই যে এসি কর্ণের দৈর্ঘ্যটাই দেওয়া আছে কত বলতো 8, কত দেওয়া আছে বলতো 8 একক। তাহলে আমাকে কি করতে হবে, সি এবং ডি এই দুটার স্থানাঙ্ক বের করতে হবে, ওকে। তাহলে এই দুটো স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? তাহলে ফার্স্ট অফ অল আমাদের করণীয় কি আছে খেয়াল করে দেখো। তোমার এখানে আমরা যেটা বের করতে পারি, আগে ধরে নাও বা দেওয়া আছে দিয়ে এই দুটো বিন্দু লিখতে পারো, যে দেওয়া আছে এ বি সি ডি আয়তক্ষেত্রে কত হচ্ছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কত হচ্ছে এ 2,1 এ 2,1 বি কত হচ্ছে 6,5। মনে করি সিও ডি বিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ, সিও ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা কত হচ্ছে তোমার যথাক্রমে কত হচ্ছে আলফা কমা কত বলতো বিটা ও গামা কমা ডেল্টা, এটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, সিওডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে আলফা কমা বিটা আর একটা কি গামা কমা কত হচ্ছে ডেল্টা। তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে
যে আমরা লিখতে পারতেছি যে অতএব অতএব কত হচ্ছে AC is equal to 8 AC এর দৈর্ঘ্য is equal to 8 বা AC এর দৈর্ঘ্যটা তার মানে কত হচ্ছে যেন আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 1 হোল স্কোয়ার is equal to কত হচ্ছে 8 বা বোথ সাইড বর্গ করলে কত লেখা যাচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস এটা 4 আলফা হতে তাই না 4 আলফা হইতে তাহলে কত হচ্ছে বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা প্লাস 1 ওকে ইজ ইকুয়াল টু 64 বা এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 4 আলফা প্লাস 2 বিটা প্লাস কত হচ্ছে তোমার 59 ওকে আমরা এটা মানটা বের করে রাখলাম ঠিক আছে তাহলে এখন খেয়াল করে দেখো যে এটা যেহেতু একটা আয়ত তাহলে আয়ত হলে অবশ্যই তার শীর্ষে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি বলতো অবশ্যই এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হবে তাহলে পিথাগোরাসের সূত্রটা যদি অ্যাপ্লাই করি তার মানে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি জানো যে শর্তমতে কত হচ্ছে a b স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার তাই কিনা তাহলে যদি সেটাই হয় তাহলে ab স্কয়ার মানে কত লিখতে পারতেছি 6 ab স্কয়ার মানে কত লিখতে পারতেছি বলো তাহলে 6 মাইনাস 2 তার মানে কত 4 স্কয়ার ওকে প্লাস কত হচ্ছে 5 মাইনাস 1 তার মানে এটা 4 স্কয়ার প্লাস কত হচ্ছে bc স্কয়ার মানে কত লেখা যাচ্ছে জানো আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস কত হচ্ছে বিটা মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কয়ার মানে কত 8 তাহলে 8 এর উপর স্কয়ার তাহলে এখন আমরা কি লিখতে পারতেছি 16 32 তাহলে 32 প্লাস কত হচ্ছে আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস কত হচ্ছে 36 প্লাস বিটা স্কয়ার মাইনাস 10 বিটা প্লাস কত বলো তো 25 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 64 তাহলে এখন আমরা যদি এই কাজটা করি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানটা যদি বসাই তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার মানটা কত যেন ছিল যে 4 আলফা প্লাস 2 বিটা প্লাস 59 ওকে প্লাস কত হচ্ছে বলো তাহলে 32 আর 36 যোগ করলে কত হচ্ছে কত 38 তাহলে 38 48 58 68 তাই কিনা তাহলে 68 আর 25 তাহলে 68 আর 25 এ 73 83 93 তার মানে কত হচ্ছে 93 তাই না প্লাস কত হচ্ছে মাইনাস 12 আলফা ওকে মাইনাস 10 বিটা ওকে ইজ ইকুয়াল টু 64 বা এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি বলতো যে 69 আছে 59 আছে তাহলে 59 এই পাশে চলে গেলে কিন্তু বিয়োগ হয়ে যাবে তার মানে কত 5 তাহলে 5 যদি তোমার হাতে থাকে তাহলে এটা এই পাশে চলে গেলে 93টা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে 93 থেকে আরো যদি 5 যায় তার মানে কত 88 তার মানে তুমি কত পাচ্ছ বলো তো 88 ওকে তাহলে এখান থেকে আবার আমরা কত লিখতে পারতেছি জানো যে কত হচ্ছে হিসাব করো তাহলে 4 আলফা আছে 4 আলফা থেকে এটা বিয়োগ করলে মাইনাস কত হচ্ছে 8 আলফা তাই না 2 বিটা আছে তার মানে কত হচ্ছে মাইনাস তোমার 8 বিটা তাহলে মাইনাস 8 দ্বারা তুমি যদি ভাগ করে দাও তাহলে কত লিখতে পারবা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 11 তাই কিনা তোমার 8 দিয়ে ভাগ করে দিলাম তার মানে কত হচ্ছে 11 তাহলে এখন
এই আলফা এবং বিটার মধ্যে যে কোনো একটা মান তুমি বের করতে পারো। ধরো তুমি বিটার মানটা বের করলা, তাহলে বিটার মানটা বের করলে সেটা কত হচ্ছে, বিটা ইজ ইকুয়াল টু 11 মাইনাস আলফা। তাহলে যদি সেটাই হয় তাহলে এখন এখানে তুমি মানটা বসাই দিতে পারো। ধরে নাও এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, তাহলে বিটা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, তাহলে বিটা এর মান বিটা এর মান বিটা এর মান মান 1 বসিয়ে পাই। তাহলে বিটা এর মান যদি আমরা 1 বসাই তাহলে এখানে কত লিখতে পারতেছি, আলফা স্কয়ার, ওকে, প্লাস কত হচ্ছে 11 মাইনাস আলফা এর উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 আলফা প্লাস কত হচ্ছে 2 বিটা, 2 ইন্টু 11 মাইনাস আলফা, ওকে, প্লাস কত হচ্ছে 59। তার মানে তুমি হিসাব করো আলফা স্কয়ার প্লাস কত হচ্ছে 11 স্কয়ার মানে কত 121 মাইনাস 22 কত হচ্ছে আলফা প্লাস কত হচ্ছে আলফা স্কয়ার, ওকে, তারপরে কত হচ্ছে ইজ ইকুয়াল টু 4 আলফা প্লাস 22 মাইনাস 2 আলফা প্লাস 59। তাহলে এখান থেকে আমরা বিষয়টাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে আলফা স্কয়ার, তার মানে কত 2 আলফা স্কয়ার, তাই না? তাহলে এখানে কত হচ্ছে তোমার 4 আলফা থেকে 2 আলফা বিয়োগ করলে 2 আলফা, এই পাশে চলে আসলে কত হচ্ছে মাইনাস 24 আলফা, ওকে, তারপরে কত হচ্ছে 121। তাহলে এখানে তোমার 60 আছে, 59 আর 22 যোগ করলে কত হচ্ছে 61, 71, 81। তাহলে 121 থেকে 81 বিয়োগ করলে কত হচ্ছে 40, তার মানে কত হচ্ছে বলতো প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস কত হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে বলতো আলফা স্কয়ার মাইনাস 10 আলফা মাইনাস 10 কত বলতো আলফা মাইনাস 2 আলফা প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। বা কত হচ্ছে আলফাটাকে কমন নিলে আলফা মাইনাস 10 মাইনাস 2টাকে কমন নিলে আলফা মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারতেছ? অতএব কত হচ্ছে বলতো আলফা ইজ ইকুয়াল টু একটা 10 আর একটা কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আলফার মানটা তুমি যদি কত বসাও 10 বসাও তাহলে বিটা মানটা তুমি পাবো 1, আর আলফার মানটা তুমি যদি 2 বসাও তাহলে বিটা মানটা কত পাবে বলতো 9। তার মানে কত হচ্ছে বলতো তোমার সি বিন্দুর স্থানাঙ্ক। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলো 10,1 অথবা কত হচ্ছে 2,9। তাহলে এটা কি গেল বলো সি বিন্দুর স্থানাঙ্ক গেল। হ্যাঁ, ওকে, তাহলে এইবার আমার এটা কেবল আমি সি বিন্দুটা বের করলাম, তাহলে এখন আমাকে ডি বিন্দুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ডি বিন্দুটা যদি আমি বের করতে যাই তাহলে এটার ইয়েটা কি হবে, কিভাবে আমরা বের করব? তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্কটা বের করার জন্য তোমাকে আগে দেখতে হবে, যেমন 10,1, ওকে, তাহলে 10,1 বিন্দুটা তোমাদের সুবিধার্থে আমি এখানে বসাচ্ছি, যেটা কত হচ্ছে 10,1। আর একটা কত যে সি বিন্দু আর একটা কত যেন বের হচ্ছে 2,9। তাহলে এই বিন্দুটা কত হইতে পারে বলো তো 2,9। তাহলে এখন তোমাকে এটা ধরে নিয়ে কি করতে হবে, ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। কিভাবে? তাহলে সবার আগে তুমি এসি এর মধ্যবিন্দুটা বের করো। তাহলে এসি এর মধ্যবিন্দুটা তুমি কেমনে বের করতে পারতেছো বলো তো, যে এ কত 2,1 ও সি কত তোমার 10,1 এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এর মধ্যবিন্দুটা কত হচ্ছিল যেন, যে 2 প্লাস কত হচ্ছে 10/2 1 + 1/2। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ 6,1। ঠিক আছে, তাহলে এখন হিসাব মতে এই 6,1 এটা কি বিডি এর মধ্যবিন্দু হবে। তাহলে এখন আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, যে অতএব কত হচ্ছে বলো, যে 6,6 প্লাস গামা বাই 2 ইজ ইকুয়াল টু কত বলো তো 6, আর একটা কত পাচ্ছ তুমি
যে 5 প্লাস ডেল্টা বাই 2 ইজ ইকাল টু কত হচ্ছে 1। তাহলে এখান থেকে গামার মানটা আমরা লিখতে পারতেছি কত হচ্ছে 6 থেকে 6 গেলে, সরি 12 থেকে 6 গেলে কত হয় 6, আর একটা কত হচ্ছে 2। তার মানে ডেল্টা ইজ ইকাল টু কত হচ্ছে -3। তার মানে হতে পারে যাতে ডি বিন্দুর স্থানাঙ্ক, অতএব ডি বিন্দু বা লিখতে পারো আবার আবার তাহলে তোমার এই বিন্দুটা কত হচ্ছে 2,1 ও সি বিন্দুটা কত যেন, সি বিন্দুটা এবার ধরো যেটা হচ্ছে 2,9, তাহলে 2,9 এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। তাহলে এর মধ্যবিন্দুটা কত হচ্ছে 2 + 2/2 1 + 9/2। তার মানে কত হচ্ছে বলতো যে 2, কত হচ্ছে 5, কত হচ্ছে 2,5। তাহলে এখন যদি সেটাই হয় তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে এটা গেল কত এ, একটা কত হচ্ছে বলতো সি। তাহলে আমরা বের করতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে কি বলতো যে আবার অতএব কত হচ্ছে 6 প্লাস গামা বাই 2 ইজ ইকাল টু 2, আর একটা কত হচ্ছে বলতো যে 5 প্লাস ডেল্টা বাই 2 ইজ ইকাল টু কত হচ্ছে বলতো তোমার 5। হ্যাঁ, তার মানে গামার মানটা কত হচ্ছে গামা ইজ ইকাল টু তোমার -2। হ্যাঁ, আর একটা ডেল্টার মান কত হচ্ছে 10, 10 থেকে 5 গেলে কত হচ্ছে 5। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, এখানে একটা লাইন দিয়ে দিই, ডি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো 6, -3 অথবা কত হচ্ছে -2,5। হ্যাঁ, তাহলে এটা হতে পারে অ্যান্সার। ওকে, ওকে, তাহলে এটা ছিল আমাদের অ্যান্সার। তোমরা দেখে নাও। আমি কি সি নাম্বারটা করে দিব কিনা নুসাইবা? সি নাম্বারটা করে দিব কিনা একটু জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আখি ভাই, একটু বড় করে লিখেন আখি। আমি এগুলো তোমাদেরকে ইয়ে দিয়ে দিবনি, হ্যাঁ পিডিএফ দিয়ে দিবনি, সমস্যা নেই। দেখতে পাচ্ছ কত ছোট ছোট ম্যাথ, তাই না? ওকে, কিন্তু তোমার আমাকে একটু কষ্ট করে বলো যে সি নাম্বারটা আমি করে দিব কিনা আখি। একটু বুঝাই দিই তোমাদের সুবিধার্থে। এখানে বলছে বর্গে একটি কর্ণের প্রান্ত বিন্দু দেওয়া আছে 5,0 আর একটা হচ্ছে 9,4। ঠিক আছে, তাহলে কর্ণের প্রান্ত বিন্দু কিন্তু, হ্যাঁ, তার মানে এটা যদি একটা বর্গ হয়, এটা যদি একটা কি হয় বর্গ হয়,
একটা বিন্দু হচ্ছে 5,0 আর একটা বিন্দু কত হচ্ছে তোমার 9,4। ঠিক আছে, তাহলে অপর কর্ণ এটাকে ই ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো। তাহলে অপর কর্ণ বি এবং ডি এর স্থানাঙ্ক কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে কি বলো, যে যেহেতু এটা একটা বর্গ তাহলে অবশ্যই এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার হবে। তাহলে তুমি এখান থেকে আলফা কমা এটাকে বিটা ধরো, অনুরূপভাবে এটাকে গামা কমা কত ধরো ডেল্টা ধরো। ঠিক আছে, তাহলে তুমি এসি এর দৈর্ঘ্যটা যদি বের করে নিতে পারো তাহলে কিছুটা তোমার এই যে বি নাম্বার অঙ্কের অনুরূপ হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করো, আশা করি চেষ্টা করলে পারবা। ঠিক আছে, আর যদি তারপরেও প্রবলেম হয় তার জন্য ভাইয়া আছে, ভাইয়াকে বলে দিলে ভাইয়া সলভ করে দেবে। ওকে, আমাকে জানিয়ে দিলে। আচ্ছা, এখানে 5 নম্বরে কি বলছে যে ত্রিভুজ এবিসি এর দুটি শীর্ষ এত এত। ওকে, এতকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা, আশা করি তোমাদের পোলার স্থানাঙ্কের কোনো প্রবলেম নেই, নিজ দায়িত্বে করি। হ্যাঁ, খ নম্বরে বলছে যে বিবাহুর সমত্রিখণ্ডক বিন্দুর সাথে সি বিন্দু যে ত্রিভুজ গঠন করে তার ভরকেন্দ্র 3,1 হলে সি এর স্থানাঙ্ক নির্ণয় করা। এটা আরো বেশি সহজ, কারণ এটা হচ্ছে 3 এ নাম্বার অঙ্কের অনুরূপ, আশা করি তোমরা পারবা। ওকে, তারপরে কি বলছে বলতো, যে এ বি এর মধ্যবিন্দু হতে 1,2 একক দূরে অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার ভুজ কোটি দ্বিগুণ। তাহলে ভুজটাকে তুমি যদি, হ্যাঁ মানে কোটিটাকে তুমি যদি আলফা ধরো তাহলে ভুজটা কত হবে তোমার টুয়াইস আলফা, তাই কিনা? তাহলে এখন বলছে যে এ বি এর মধ্যবিন্দু হতে এত বিন্দু দূরত্ব, তাহলে এ বি এর মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে ওই বিন্দুটাকে ধরে নাও টুয়াইস আলফা কমা আলফা। তাহলে শর্ত মতে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1,2। তাহলে অবশ্যই এখান থেকে আলফার মানটা বের করা যাবে, আর আলফার মানটা বের করতে পারলে তুমি কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। ঠিক আছে, দেখো কারো কোনো কথা আছে কিনা। আমরা আগামী পরশুদিন ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলিগুলো নিয়ে আলোচনা করব, এবং সেখানে তোমাদের আরো ডিটেলস এই সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করা যায় সেগুলো ব্যাখ্যা করব। হ্যাঁ, হ্যালো, কারো কোনো কথা আছে থাকলে বলো। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ যদি কারো কোনো প্রবলেম থাকে টেলিগ্রাম গ্রুপে আমাকে জানাই দিও, আর আমি এটার পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আগামী পরশুদিন শুক্রবারে। ওকে, আর শুক্রবারে তোমাদের ক্লাসটা শুরু করব মানে 8:30টার দিকে, কারণ আমার শুক্রবারে ব্যাচ আছে, ব্যাচ ছেড়ে দিতে 8:30 বেজে যাবে, তারপরে তোমাদের ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ শুক্রবারে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।